আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসুন শুরু করা যাক। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনা করাটা খুব বেশি জরুরি। আমার কাছে মনে হচ্ছে যেন এক নতুন অধ্যায়ের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা জানেন নির্বাচন সন্নিকটে এবং তফসিল ঘোষণার সময়ও একেবারে কাছে। এই পরিস্থিতিতে সরকারের অবস্থান বদল একটি ইউটার্ন কেবল অপ্রত্যাশিত নয়, এটি আগামী দিনের রাজনীতির গতিপথ পাল্টে দিতে পারে। এতদিন ধরে আমরা দেখেছি সরকার নিবন্ধিত দলগুলোর মধ্যে একটি বড় অংশকে, বিশেষত জাতীয় পার্টি ও ১৪ দলের মতো মিত্রদেরকেও আলোচনার বাইরে রেখেছিল। নির্বাচন কমিশন, ঐক্যমতের কমিশন, সবখানে তাদের রাখা হয়েছিল আলোচনার টেবিল থেকে অনেক দূরে। কিন্তু এখন হঠাৎ সরকারের প্রেস সচিবের মুখ থেকে এমন একটি ঘোষণা এলো যেখানে বলা হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে। এই একটি বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর আলোচনার সৃষ্টি করেছে। আসুন প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কেন এমনটা ঘটলো, কেন সরকার এই অবস্থান পরিবর্তন করলো। দেখুন, এই পরিবর্তন মূলত চাপের মুখে নেয়া একটি সিদ্ধান্ত। সরকার নিশ্চয়ই বুঝতে পেরেছে যদি জাতীয় পার্টি এবং ১৪ দলের মতো দলগুলো এই নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে থাকে, তবে দেশের রাজনীতিতে একটি বড় শূন্যতা তৈরি হবে। আওয়ামী লীগের ছাড়া নির্বাচন যেমন গ্রহণযোগ্যতার সংকটে পড়বে, ঠিক তেমনি অন্যান্য নিবন্ধিত দলগুলোর অনুপস্থিতিও সেই সংকট আরো বাড়িয়ে তুলবে। এর ফলে নির্বাচনটি কেবল একপাক্ষিক হবে না, বরং দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তা একেবারেই অগ্রহণযোগ্য হয়ে উঠবে। সরকার কোনোভাবেই এই ধাক্কা সামলাতে পারত না। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর একেবারে শেষ মুহূর্তে এসে এই কঠিন সত্যটি মেনে নিতে বাধ্য হয়েছে। এটি সেই বড় খবর, জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে। প্রেস সচিব শফিকুল আলম তার সাক্ষাৎকারে খুবই পরিষ্কারভাবে এই কথা বলেছেন। আইনিভাবে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলই ভোটে অংশগ্রহণ করার অধিকার রাখে। এর অর্থ এখানে পরিষ্কার, কেবল জাতীয় পার্টি নয়, এতদিন আওয়ামী লীগের দূষর বলে দূরে সরিয়ে রাখা ওয়ার্কার্স পার্টি ও জাসদের মতো ১৪ দলের শরিকরাও নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এখানে একটি বিষয় আমার কাছে খুব প্রশ্ন জাগায়, সরকার কি করে এমন ঘোষণা দিতে পারে? নিবন্ধিত দল নির্বাচন করবে কি করবে না, এই ক্ষমতা তো কেবল নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত। একটি দলকে নির্বাচন করতে দেবে কি দেবে না, সেটি কি সরকারের ইচ্ছার উপর কোনোভাবে নির্ভর করে? এমন প্রক্রিয়া যদি চলে, তবে আমরা আগের সরকারগুলোর সমালোচনা করতাম কেন? এই পদ্ধতি আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। সরকার এমনটা ঘোষণা করার মাধ্যমে একটি ইঙ্গিত দিল নির্বাচন কমিশন তার স্বতন্ত্রতা বজায় রাখতে পারেনি। পূর্বের রাজনৈতিক সরকারগুলোর আমলে নির্বাচন কমিশন যেমন ভূমিকা পালন করত, আমরা বর্তমান সময়ে অর্থাৎ এখানেও ঠিক তেমন একটি চিত্র চোখের সামনে দেখলাম। এখন এই রাজনৈতিক বল চলে গেলে জাতীয় পার্টির কোর্টে, এখন সিদ্ধান্ত নেয়ার পালা তাদের। আপনারা জানেন জাতীয় পার্টির প্রধান জিএম কাদের, তিনি আগেই একটি কঠিন শর্ত জুড়ে দিয়েছিলেন। তারা বলেছেন কেবল তখনই নির্বাচনে তারা অংশ নেবেন যদি সব দলের জন্য সমান ও স্বচ্ছ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। অর্থাৎ একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে তারা নির্বাচনে যাবে না। এই শর্তটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখে বললেই হবে না আপনারা নির্বাচন করতে পারবেন, যদি বাস্তবে রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া হয়, বিভিন্নভাবে হয়রানি করা হয়, তবে জাতীয় পার্টি সেই পরিবেশে নির্বাচনে যাবে না। তাদের এই অবস্থানটি এখানে খুবই স্পষ্ট। আমাদের এখানে মনে রাখতে হবে আন্তর্জাতিক চাপ একটি বিশাল ভূমিকা পালন করছে। দেশে বিদেশে ইনক্লুসিভ নির্বাচনের দাবিটি এখন সর্বজনীন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিষয়ে সরব।
এমনকি ভারত, রাশিয়া, চীন, আমেরিকা এই সকল শক্তিশালী রাষ্ট্রই বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। জার্মানি, অস্ট্রেলিয়া, ইইউ দেশগুলো ও নর্থ ইস্ট অঞ্চলের দেশগুলোও একই বার্তা দিয়েছে। এইসব দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কমনওয়েলথের মহাসচিবের অবস্থান। আমরা দেখেছি কমনওয়েলথ মহাসচিব জাতীয় পার্টির দুই পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। আমার মনে হয় এই বৈঠকটির পরপরই সরকারের অবস্থানে একটি বড় ধরনের পরিবর্তন এলো। কমনওয়েলথের মতো একটি সংস্থার মহাসচিব যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন, তখন সরকার তা সহজে পাশ কাটাতে পারে না। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য এমন পদক্ষেপ খুবই জরুরি ছিল। একসময় জাতীয় পার্টি সহ ৩২টি নিবন্ধিত দলকে সরকারের ঐকমত্য কমিশন বাইরে রেখেছিল। সেই প্রক্রিয়া সমালোচিত হয়েছিল ব্যাপক। এখন সরকার সেই সমালোচনার মুখে দাঁড়িয়ে এই অবস্থানটি পরিবর্তন করলো। কিন্তু এই প্রশ্নটি থেকেই গেল, যদি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়, তবে বাকি দলগুলো যাদের নিবন্ধন বাতিল বা স্থগিত হয়নি তাদের কেন সংলাপে ডাকা হবে না? এই প্রশ্নটি সরকারের নতুন অবস্থান তৈরির মূল কারণ। সরকার বুঝতে পেরেছে আওয়ামী লীগকে বাদ দিয়েও যদি এই নিবন্ধিত দলগুলোকে রাখা হয়, তবে এই নির্বাচন দেশে এবং বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। আমরা তর্কের খাতিরে যদি ধরে নিই জাতীয় পার্টি ও ১৪ দল সরকার প্রদত্ত এই সুযোগটি গ্রহণ করলো, তবে আগামী নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচনে কি ধরনের প্রভাব পড়বে? জাতীয় পার্টি যদি সত্যিই নির্বাচনে অংশ নেয়, ১৪ দলও যদি তাদের সঙ্গে যোগ দেয় এবং তাদের মধ্যে একটি জোট তৈরি হয়, তবে ভোটের ফলাফল অনেক পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তা হয়তো জাতীয় পার্টির দিকে স্থানান্তরিত হতে পারে। এর ফলে নির্বাচনের চিত্রটি সম্পূর্ণরূপে পাল্টে যাবে। আমার মনে হয় এখন সবার দৃষ্টি থাকবে জাতীয় পার্টি এবং ১৪ দলের পরবর্তী পদক্ষেপের দিকে। তারা কি তাদের পূর্বের অবস্থানে অটল থাকবে? তারা কি ঘোষণা দেবে? আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে না দেয়া হলে তারা নির্বাচন বর্জন করবে। এমন একটি অবস্থান তৈরি হলে দেশের রাজনীতি আরো ব্যাপক উত্তপ্ত হবে। আর যদি তারা নির্বাচনে অংশ নেয়, তবে কি তারা নতুন কোনো জোটের জন্ম দেবে? এই সকল প্রশ্নের উত্তরই আগামী কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারব। এই পুরো ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। সরকার এখানে মূলত একটি মূল থিম সামনে আনতে চাচ্ছে। প্রথমত, আওয়ামী লীগবিহীন নির্বাচন যাতে প্রশ্নের মুখে না পড়ে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে একটা ক্লাসিক্যাল দিগবাজি দেয়া, অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি এখানে মেইন ফ্যাক্টর নয়? অবশ্যই আমরা দেখেছি জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের নেগোসিয়েশন আছে। সেই হিসাবে নির্বাচনে এর প্রভাব পড়বেই এবং আওয়ামী লীগের জন্য গুপ্ত রাজনীতির মতো একটা ট্রাম্প কার্ড তৈরি হবে। ভাবুন, যদি আওয়ামী লীগ মাথা উঁচু করে ফেলে এই দাবার চালে, তাহলে পরিণতি কি হতে পারে? জাতীয় পার্টির হয়ে বা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ তাদের যে গোপনীয়তা রয়েছে সেই গোপনীয়তার মাধ্যমে নির্বাচনে অংশ নিল এবং আওয়ামী লীগ সেখান থেকে একটি বিশাল বিজয় অর্জন করে নিল। এটি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এখন এখানে বলতে পারেন যে আওয়ামী লীগ কোনো গুপ্ত সংগঠন নয়, আওয়ামী লীগ প্রকাশ্যে নির্বাচন করবে। কিন্তু এটি হচ্ছে একটি স্ট্র্যাটেজি, যেখানে আওয়ামী লীগ এখন পর্যন্ত কার্যত বা তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাদের নিবন্ধন স্থগিত রয়েছে। যদি সরকার তাদের নিবন্ধন পুনরায় সচল না করে দেয়, তাদের নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে বিকল্প হিসাবে আওয়ামী লীগ এই ট্রাকে যদি চড়ে বসে, তাহলে আমি মনে করি নির্বাচনে বাংলাদেশে একটি বড় পরিবর্তন হয়ে যাবে এবং এই পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় তাদের যে সর্বোচ্চ শক্তি রয়েছে সেই শক্তি নিয়ে মাথাচাড়া দিয়েও দাঁড়াতে পারে। তবে এর বাইরে আরেকটি বিষয় রয়েছে, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কি ধরনের সিদ্ধান্ত নিবে এবং সাংগঠনিকভাবে কি ধরনের সক্রিয়তা অর্জন করতে পারে সেটির উপর।